তারপরে আমার সেই বন্ধু সন্দীপ ইন্টারনেটের মধ্যে আমাকে সব কিছু দেখালো। তখন আমি বললাম যে এত কিছু হয়ে গেছে, তবে আমি একটা কিছুই জানতে পারলাম না। তখন সে বলল, কেন, তুই কি বাসায় কল করিসনি? তখন আমি সন্দীপকে বললাম 2 মাস ধরে তাদের ফোন একদমই বন্ধ। তখন সন্দীপ বলল, তাহলে তুই একটা বারের জন্য আমাকে কল করতি, আমি তোকে সবকিছু বলতাম। তখন আমি বললাম, দোস্ত সেটা আমার তখন একদমই মনে ছিল না রে। তখন সন্দীপ বলল, যাকগে, কিন্তু তোর বাসাটা তো পুড়ে গিয়েছে, তুই কিভাবে থাকলি রাতে? আমি বললাম, দোস্ত শোন, কালকে রাতে যখনই আমি বাসে উঠেছি, বাস থেকেই আমার সঙ্গে অদ্ভুত কিছু হয়ে চলেছে। তখন সন্দীপ বলল, কি হয়েছে? আমি বললাম, হঠাৎ করে বাসের মধ্যে একটি লোক আমার কমলাপুর গ্রামের কথা শুনে হঠাৎ করে আমার পাশে সিট থেকে উঠে চলে যায়, আমার সঙ্গে আর কোনো কথা বলে না। তারপর রিক্সাওয়ালাও আসতে চাইছিল না। আর বাসায় গিয়ে দেখলাম আমার মা, নীলা, আমার ছোট ভাই সবাই ছিল। তখন সন্দীপ বলল, দোস্ত কি বলতেছিস? ওরা সবাই মারা গেছে 2 মাস আগে। আর এই গ্রামের মধ্যে সহজে কেউ আসতে চায় না, কারণ এখানে আসলেই নাকি মানুষের কান্নার আওয়াজ শুনতে পায়। আর বিভিন্ন রকম মানুষকে নাকি হাঁটতে দেখতে পাওয়া যায়। আর অনেক মানুষেরই নাকি পুরো শরীর পুড়ে যাওয়া থাকে, কারণ নাকি মাথা থাকে না। এরকম অনেক নাকি আত্মা ঘুরে বেড়ায় সেই এলাকার মধ্যে, সেই জন্য মানুষ ভয়ে সেখানে আসতে চায় না। আর তুই এগুলো কি বলতেছিস? তোর মায়ের সঙ্গে, নীলার সঙ্গে দেখা হয়েছে? আমি বললাম, দোস্ত সিরিয়াসলি, কালকে সারা রাত আমি তাদের সঙ্গেই কাটিয়েছি। তখন সন্দীপ বলল, ভাগ্য ভালো দোস্ত, তোর কিচ্ছু হয়নি, তুই আর ওই বাসাতে যাবি না। তখন আমি বললাম যে শোন, আমার ব্যাগ ট্যাগ সব কিছুই বাসাতে আছে, আর আমার খুব কষ্ট হচ্ছে দোস্ত। আমার প্রিয় মানুষগুলো সবাই আমাকে ছেড়ে এরকম করে দুনিয়া থেকে চলে যাবে। আমার নীলা আমাকে ছেড়ে চলে যাবে, আমার মাও আমাকে ছেড়ে চলে যাবে। সত্যি খুব খারাপ লাগতেছে আমার রে। তখন সন্দীপ বলল, দোস্ত কিছুই করার নেই রে, আর তোকে আমি খবর দিতে পারিনি, তুই আমাকেও ক্ষমা করে দিস। তখন আমার খুব কান্না আসতেছিল। তারপরে আমি ভয় না পেয়ে আবার গেলাম সেই বাসাতে। সেই বাসাতে যখন গেলাম, তখন আমি আবার অবাক হয়ে গেলাম। দেখলাম যে কালকে যেমন এসে দেখেছি বাসাতে লাইট জ্বলতেছে, বাসাটা